আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এমবিসিএস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে দশম শ্রেণীর যে খনিজ সম্পদ জীবাশ্ম এর শেষ পর্ব নিয়ে আলোচনা করব। শেষ পর্ব তো এই শেষ পর্বে যে সকল বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে পলিমার কি বা পলিমাকরণ বিক্রিয়া কি, পলিমার বা পলিমাকরণ বিক্রিয়ার প্রকারভেদ, সংযোগ পলিমা বিক্রিয়া। এই সংযোগ পলিমার বিক্রিয়া হতে ইথিন হইতে পলিথিন কীভাবে প্রস্তুত হয়, পলিথিন হইতে পলিপ্রোপিন কীভাবে প্রস্তুত হয়। এরপরে আছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড কীভাবে প্রস্তুত করা হয়। তারপরে ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়া, এই ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়া থেকে কীভাবে লাইলন 6:6 উৎপাদন করা যায়। সবশেষে আছে পলিমারের ব্যবহার, রিসাইক্লিং কি এবং জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য নির্ণয়। তো সর্বপ্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পলিমার। পলি শব্দের অর্থ হচ্ছে বৃহৎ, মার শব্দের অর্থ হচ্ছে অণু, অর্থাৎ বৃহৎ অণু। তাহলে এর সংজ্ঞাটাই যদি আমরা বলি, যে বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অনেক বড় বা বৃহৎ আকৃতির অণুতে পরিণত হয় বা যৌগতে পরিণত হয়, সেই বিক্রিয়াকে বলা হয় পলিমাকরণ বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অনেক বড় আকারের বা বৃহৎ আকৃতির যৌগ গঠন করে বা অণু গঠন করে, তাকে আমরা বলবো হচ্ছে পলিমাকরণ বিক্রিয়া। এই পলিমাকরণ বিক্রিয়ায় যে সকল অণুগুলো অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলি মনোমার। যেমন আমরা যদি বলি এ প্লাস প্লাস এ এই বিক্রিয়ায় উৎপন্ন যদি ডি হয়, তাহলে এই যে এগুলো একটা মনোমার। এইরকম একই রকম হতে পারে মনোমার বা ভিন্ন ভিন্ন হতে পারে, যেমন এ প্লাস বি প্লাস এখান থেকে সি পেতে পারি। অর্থাৎ মনোমার একই প্রকারের হতে পারে বা ভিন্ন ভিন্ন প্রজাতিরও হতে পারে। যখন এই মনোমারগুলো দুটো মনোমার যখন একত্রিত হয়ে একটি যৌগ পলিমার গঠন করে তখন সেটাকে আমরা বলি ডাইপলিমার। যখন তিনটা একত্রিত হয়ে একটা যৌগ গঠন করে তখন তাকে আমরা বলি ট্রাইপলিমার। আর যখন অনেকগুলো মনোমার পরস্পরের সঙ্গে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি পলিমার। আর পলিমার বিক্রিয়ায় যে সকল অণুগুলো অংশগ্রহণ করলো তাদেরকে আমরা কি বললাম? মনোমার। তো এই পলিমাকরণ বিক্রিয়া বা পলিমাকরণ জিনিসটা আমরা আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ উপাদান, রাসায়নিক উপাদান প্রোটিন, এই প্রোটিনও একটা অ্যামাইনো অ্যাসিডের পলিমার ফলেই প্রোটিন তৈরি করে, যেটা আমাদের রাসায়নিকভাবে আমাদের বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা যেটা দেখব যে পলিমাকরণ বিক্রিয়ার প্রকারভেদ। পলিমাকরণ বিক্রিয়াকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। এই পলিমার বিক্রিয়াকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সংযোগ পলিমার, দ্বিতীয়টা হচ্ছে ঘনীভবন পলিমার। সংযোগ পলিমার বিক্রিয়া কাকে বলে? বলছে যে পলিমাকরণ বিক্রিয়ায় মনোমারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ আকৃতির যৌগ গঠন করে বা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নতুন যৌগ সৃষ্টি করে, তাকে আমরা বলবো হচ্ছে সংযোগ পলিমাকরণ বিক্রিয়া। তো এই সংযোগ পলিমাকরণ বিক্রিয়ার কিছু উদাহরণ আমরা দেখব। তো প্রথমে আসছে যে ইথিন হইতে কিভাবে আমরা পলিথিন পাই।
তো এখানে বলছে যে 1000 অ্যাটমসফিয়ার চাপ ও 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে ইথিনের অসংখ্য অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিথিন তৈরি করে। CH2 ডবল বন্ড CH2N, এটাকে আমরা বলি পলিথিন। তাহলে এটা একটা সংযোগ পলিমাকরণ বিক্রিয়া। তো এখানে বলছে এক নম্বর সংযোগ পলিমাকরণ বিক্রিয়াটা বলছে যে ইথিন হইতে পলিথিন, কন্ডিশন বলছে 1000 অ্যাটমসফিয়ার চাপ ও 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে ইথিনের অসংখ্য অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিথিন প্রস্তুত করে। এটা গেল সংযোগ পলিমাকরণ বিক্রিয়ার প্রথম বিক্রিয়া। এবার আমরা সংযোগ পলিমাকরণ বিক্রিয়ার 2 নম্বর বিক্রিয়াটা দেখব। 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে প্রোপিন হইতে পলিপ্রোপিন কীভাবে প্রস্তুত করা যায়। তো আমরা 2 নম্বর বিক্রিয়াটা প্রোপিন CH3 CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন। এই প্রোপিন এর অসংখ্য অণু, অর্থাৎ এই প্রোপিনের অসংখ্য অণু 140 অ্যাটমসফিয়ার চাপে টাইটেনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পলিপ্রোপিন তৈরি করে। পলিপ্রোপিন, এখানে CH3, এটা হচ্ছে পলিপ্রোপিন তৈরি করে। এটা হচ্ছে পলিপ্রোপিন। আমরা এই যে পলিমার যে ব্যবহার হিসেবে যৌগগুলো যে পাচ্ছি পলিথিন, এই পলিথিনটা বিভিন্ন রকম পলিশিট তৈরি করতে ব্যবহার করা হয়। এগুলো সহজে কাটা যায় না, এটা সস্তা এবং সহজে বহনযোগ্য। এর থেকে একটু শক্ত বা একটু উন্নত মানের হচ্ছে পলিপ্রোপিন। তো এই পলিপ্রোপিন দিয়ে আমরা দড়ি, কার্পেট ইত্যাদি এগুলো তৈরি করতে পারি। তো এবার সংযোগ বিক্রিয়ার আমরা 3 নম্বর বিক্রিয়াটা দেখব। 3 নম্বর বিক্রিয়াটা হচ্ছে পিভিসি। এর পূর্ণরূপ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি প্রস্তুতিতে বলছে পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ ভিনাইল ক্লোরাইডের অসংখ্য অণু জৈব পার অক্সাইডের উপস্থিতিতে, এটা জৈব পার অক্সাইড, এই জৈব পার অক্সাইডের উপস্থিতিতে উচ্চ চাপ ও তাপে ভিনাইল ক্লোরাইডের অসংখ্য অণু CH3 CHCl, এই ভিনাইল ক্লোরাইডের অসংখ্য অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই হচ্ছে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন করে। তো আমরা 3 নম্বর প্রস্তুতিটা দেখলাম যে পিভিসির পূর্ণরূপ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ ভিনাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে CH2 CHCl, এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইড এর অসংখ্য অণু জৈব পারঅক্সাইড H2O2, এটা জৈব পারঅক্সাইড, উচ্চ চাপ ও তাপে এটা হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইডে পরিণত হয়ে যায়। এই হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইডের সংকেত। এই পলিভিনাইল ক্লোরাইড বা এর যৌগগুলো দিয়ে আমরা সাধারণত মোটা যে পাইপ আমরা ব্যবহার করি, ওই যে আমরা বাথরুম বা বিভিন্ন রকমের কাজে আমরা মোটা যে পাইপগুলো পাওয়া যায়, এই পাইপগুলো মূলত পিভিসি পাইপ হিসেবে ব্যবহার করি। তো সংযোগ পলিমাকরণ বিক্রিয়াটা ছিল যে পলিমাকরণ বিক্রিয়ায় অসংখ্য অণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে
নতুন পদার্থ তৈরি করবে, সেই বিক্রিয়ার নাম ছিল সংযোগ পলিমাকরণ বিক্রিয়া। এই সংযোগ পলিমাকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা তিনটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া পেয়েছি যেগুলো পরীক্ষায় বারবার আসে। যেমন 1 নম্বরে আমরা বলেছিলাম যে 1000 অ্যাটমসফিয়ার চাপ ও 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে ইথিনের অসংখ্য অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিথিন তৈরি করে। দ্বিতীয়টা হচ্ছে প্রোপিনের অর্থাৎ 140 অ্যাটমসফিয়ার চাপ এবং টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপিনের অসংখ্য অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিপ্রোপিন তৈরি করেছিল। পিভিসি বা প্লাস্টিক, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইডের অসংখ্য অণু যৌগ পারঅক্সাইডের উপস্থিতিতে উচ্চ চাপ এবং তাপে এটা পিভিসিতে পরিণত হয়েছিল। এই হচ্ছে সংযোগ পলিমাকরণ বিক্রিয়া। এরপরে আমরা ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়া দেখব যে ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়া কাকে বলে। এই ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়ার সাহায্যে কীভাবে লাইলন 6:6 উৎপাদন করা যায়। তাহলে যে সকল পলিমাকরণ, তাহলে ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়াটা যদি আমরা একটু বলি, ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলছে যে পলিমাকরণ বিক্রিয়ায় মনোমারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার সময় বিভিন্ন গ্রুপ যেমন কার্বন ডাইঅক্সাইড, পানি এই জাতীয় গ্রুপগুলোকে অপসারণ করে এবং নতুন যৌগ প্রস্তুত করে, তাকে আমরা বলি হচ্ছে ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়া। তো আমি আবার বলছি, যে পলিমাকরণ বিক্রিয়ায় মনোমারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার সময় বিভিন্ন গ্রুপ যেমন কার্বন ডাইঅক্সাইড, পানি এগুলোকে অপসারণ করে নতুন যৌগ প্রস্তুত করে, সেই বিক্রিয়াটাকে বলা হয় ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়া। তো ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়ার সাহায্যে আমরা কিভাবে লাইলন 6:6 উৎপাদন করতে পারি এটা একটু আমরা দেখব। তো এখানে আমরা অ্যাডিপিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH2 4 COOH এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড, এই অ্যাডিপিক অ্যাসিডের অসংখ্য অণু তো অ্যাডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন কীভাবে লিখবো আমরা? CH2 এর নিচে 6, এদিকে একটা NH2 অ্যামিনোমূলক, এদিকে একটা অ্যামিনোমূলক, তাহলে মিথিলিন ডাইঅ্যামিন এর অসংখ্য অণু উচ্চ চাপ, অর্থাৎ এখানে টাইটানিয়াম অক্সাইড এর উপস্থিতিতে টাইটানিয়াম হলো না, কেটে দিতে হবে। তো অ্যাডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাইঅ্যামিন টাইটানিয়াম এর মিশ্রণটাকে যদি টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করলে এখানে আমরা প্রথমে আমরা কীভাবে লিখব জিনিসটা, এখানে CH2 4, এখানে দেবা NHCO, আবার দেবা CH2 6, এখানে NH, এখানে আমরা NH আর এখানে দেব হচ্ছে এখানে আমরা দেব CO, এখানে দেব NH। এটাকে বলা হয় লাইলন 6:6, এটা হচ্ছে লাইলন 6:6। তো আমরা লাইলন 6:6 এই জিনিসটা আমরা এটা এখানে দিতে পারি, আবার এখানেও দিতে পারি, সমস্যা নাই। তো এটা হচ্ছে লাইলন 66 বা লাইলন 6:6। তো এখন ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়াটা বলছে যে পলিমাকরণ বিক্রিয়ায় মনোমারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার সময় বিভিন্ন গ্রুপ হিসাবে যেমন কার্বন ডাইঅক্সাইড ও পানিকে অপসারণ করে, এখানে একটা পানি উৎপন্ন হয় বিক্রিয়ায়, এখানে পানি অপসারণ করে। তাহলে যেমন অ্যাডিপিক অ্যাসিড
বা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এরা এদের অসংখ্য অণু পরস্পরের সঙ্গে যুক্ত হবে টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে, এবং এটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা এখান থেকে লাইলন 6:6 পেতে পারি। এই লাইলন 6:6 যৌগটা দিয়ে আমরা বিভিন্ন রকমের দড়ি, মজবুত দড়ি ইত্যাদি এগুলো তৈরি করতে পারি। তো এই ছিল পলিমাকরণ বিক্রিয়ার ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় কীভাবে লাইলন 6:6 উৎপাদন করা যায়। তাহলে এখন পলিমার ব্যবহার আমরা এই যে এইগুলো দেখলাম যে পলিথিন আমরা বিভিন্ন রকম পলিথিন শিট বা পলিথিন তৈরি করতে ব্যবহার করতে পারি ইথিন হতে। পলিপ্রোপিন থেকে বিভিন্ন রকম দড়ি বা কার্পেট জাতীয় জিনিস আমরা তৈরি করতে পারি। পিভিসি থেকে বড় বড় প্লাস্টিক তৈরি করা হয়। লাইলন 66 থেকে বিভিন্ন রকমের দড়ি ইত্যাদিগুলো আমরা পেয়ে থাকি। এবার পলিমার, এগুলো হচ্ছে পলিমারের ব্যবহার। পলিমার দুই ধরনের, এছাড়াও পলিমার আরও দুই ধরনের আছে, একটা হচ্ছে কৃত্রিম পলিমার আর একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার। কৃত্রিম পলিমারগুলো কি, যেগুলো কলকারখানায় প্রস্তুত করা হয় এবং অত্যন্ত মজবুত এবং শক্ত, সেইগুলোকে সাধারণত বলা হয় কৃত্রিম পলিমার। আমাদের বেশিরভাগই পলিমারের যে যৌগগুলো প্লাস্টিক বা যে লাইলন 6 এগুলো সবই হচ্ছে আমরা ইয়াতে পাই, কলকারখানায় উৎপাদন করি। এছাড়াও আরেক ধরনের পলিমার আছে যেগুলো হচ্ছে কৃত্রিম নয়, প্রাকৃতিকভাবে তৈরি করা হয়, যেমন স্টার্চ, সেলুলোজ, প্রোটিন, এগুলো সবই কিন্তু এক ধরনের প্রাকৃতিক পলিমার। যেমন অ্যামাইনো অ্যাসিডের অণুগুলো, মনোমারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। স্টার্চ, গ্লুকোজ এর অণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত স্টার্চ হয়। এভাবেই সেলুলোজ, নানা রকমের যে রাবার, এই রাবারগুলোও কিন্তু এক ধরনের প্রাকৃতিক পলিমার, যেটা আমাদের চট্টগ্রাম, কক্সবাজার এসব অঞ্চলে যে রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করা হয়, এই রাবারটাও কিন্তু এক ধরনের প্রাকৃতিক পলিমার, যেগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। তো রিসাইক্লিং বলে একটা কথা আছে এখানে, যে প্লাস্টিকের দ্রব্য সামগ্রী আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা যেহেতু প্লাস্টিকগুলো পুড়ে বিষাক্ত গ্যাস উৎপাদন করে, আবার এই যে গ্যাসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং আমাদের শরীরে গিয়ে নানা রকম রোগ জীবাণু সৃষ্টি করে। তারপরে এই প্লাস্টিক যেহেতু মাটিতে পচে না, এরা দীর্ঘদিন পর্যন্ত প্রায় 450 বছর পর্যন্ত মাটিতে থাকতে পারে, সুতরাং এরা মাটিকে দূষণ করতে পারে। তাই আমরা এই সকল প্লাস্টিকগুলো ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করব। তো সতর্কতা অবলম্বন করা হিসাবে আমরা এই প্লাস্টিকগুলোকে যেখানে সেখানে না ফেলে আমরা যদি এগুলোকে রিসাইক্লিং করতে পারি, তাহলে আমরা, বা পুনঃউৎপাদন, রিসাইক্লিং শব্দের অর্থ হচ্ছে পুনঃউৎপাদন, যদি আমরা পুনঃউৎপাদন করতে পারি তাহলে পরিবেশ আমাদের ভালো থাকবে। তো রিসাইক্লিং কি, যে প্রক্রিয়ায় পুরাতন জিনিসকে বিভিন্ন উপায়ে আবার নতুন ব্যবহারযোগ্য জিনিসে পরিণত করা হয় তাকে আমরা বলবো রিসাইক্লিং। বিভিন্ন সামগ্রী, যেমন লোহার রিসাইক্লিং আছে, ঠিক এভাবে প্লাস্টিকেরও রিসাইক্লিং আছে। রিসাইক্লিংয়ের মাধ্যমে আমরা পরিবেশকে ভালো রাখতে পারি। এছাড়াও রিসাইক্লিংয়ের মাধ্যমে বিভিন্ন রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে। জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য। তো জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা জানি যে জৈব যৌগ হইতে হলে অবশ্যই ভিতরে কার্বন পরমাণু থাকতে হবে। অজৈব হইতে গেলে কার্বন থাকতে হবে এমন কোনো কথা নেই, তবে জৈব যৌগ হইতে হলে অবশ্যই ভিতরে কার্বন পরমাণু থাকতে হবে। এছাড়াও জৈব যৌগের বন্ধনগুলো যেহেতু দুর্বল পাই বন্ধনের মধ্যে আবদ্ধ বা সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ, সুতরাং জৈব যৌগগুলো অত্যন্ত দুর্বল প্রকৃতির। আর অপরদিকে অজৈব যৌগগুলো সাধারণত উচ্চ গলনাঙ্ক, উচ্চ স্ফলনাঙ্ক বিশিষ্ট হয়, এগুলো খুব মজবুত এবং দৃঢ় হয়। দুর্বল জৈব যৌগের মধ্যে দুর্বল আমরা বললাম পাই বন্ধন বিদ্যমান, অজৈব যৌগের মধ্যে সিগমা বন্ধন, শক্তিশালী সিগমা বন্ধন বিদ্যমান আছে। এছাড়াও জৈব যৌগ অনেক সংখ্যায়, অনেক, প্রায় 70 লক্ষের উপরে। অজৈব যৌগ অত হবে না, জৈব যৌগ অপেক্ষা কম হবে। তো মূল পার্থক্যটা হচ্ছে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে, সেটা হচ্ছে জৈব যৌগে কার্বন পরমাণু থাকতেই হবে, কার্বন পরমাণু ছাড়া কোনো জৈব যৌগ গঠিত হবে না। কিন্তু অজৈব যৌগতে কার্বন ছাড়াও হতে পারে, যেমন সোডিয়াম ক্লোরাইড, লবণ, এটা একটা অজৈব যৌগ, এটা কার্বন ছাড়াই আছে। কিন্তু যে কোনো যৌগ, যেমন জৈব যৌগ হতে গেলে যেমন মিথেন, এটাতে কার্বন অবশ্যই থাকতেই হবে। অর্থাৎ আমরা যদি বলতে চাই যে কার্বন পরমাণু থাকতেই হবে জৈব যৌগের মধ্যে, আর অজৈব যৌগের মধ্যে কার্বন পরমাণু আবশ্যক নয়। এই হচ্ছে এই অধ্যায়। এই অধ্যায়টা অত্যন্ত মূল্যবান ছিল। আমরা কয়েকটা পর্বে আমরা এই অধ্যায়টাকে ভাগ করেছিলাম।
তো অধ্যায়টা এসএসসিতে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেক স্টুডেন্টরা এটাকে ছাড়ে, মানে এই অধ্যায়টা স্কিপ করে চলে যায়, কিন্তু পরবর্তীতে যারা যখন ইন্টারে সায়েন্স নেয় তখন তারা একটু সমস্যায় পড়ে। সুতরাং এটাকে ছেড়ে না দিয়ে এই অধ্যায়টা সম্পর্কে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা মাধ্যমে বা পরবর্তী যখন উচ্চ শ্রেণীতে যাবা তখন একটু তোমাদের সুবিধা হবে। আমরা এই অধ্যায়ের যথেষ্ট চেষ্টা করেছি যে সব কিছু একটা একটা করে ভেঙে বোঝানোর। তার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ সবাইকে।